ভাদ্র মাসের গুমোট অমাবস্যা। আকাশ থেকে যেন আলকাতরা গলে পড়ছে। নিকষ কালো অন্ধকারে নদীর ধারের এই প্রাচীন শ্মশানটা আজ এক অদ্ভুত দম বন্ধ করা স্তব্ধতায় ডুবে আছে। নদীর দিক থেকে কোনো হাওয়া আসছে না। শ্মশানের ধারের বিশাল বটগাছটার একটা পাতাও নড়ছে না। প্রকৃতি যেন শ্বাস নেওয়া বন্ধ করে কোনো এক ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায় প্রহর গুনছে। শ্মশানের ঠিক মাঝখানে থমথম করছে একটা চিতা, আর সেই চিতার ঠিক পাশেই একটা প্রমাণ সাইজের মোটা কাঁচা বাঁশ দুই হাতে শক্ত করে চেপে ধরে উবু হয়ে বসে আছে ভোলা। তার সারা শরীরটা ঘামে ভিজে জবজবে, বুকের ভেতরটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। ভোলার চোখে মুখে একটা আদিম আতঙ্ক, কারণ গত 1 ঘন্টা ধরে সে আপ্রাণ চেষ্টা করে চলেছে চিতাটা জ্বালানোর, কিন্তু কিছুতেই আগুন ধরছে না। কাঠগুলো যেন আজ প্রতিজ্ঞা করেছে তারা কিছুতেই জ্বলবে না। কেরোসিন ঢেলে খড় গুঁজে দেশলাইয়ের পর দেশলাই কাঠি জ্বালিয়েছে ভোলা। ক্ষণিকের জন্য দপ করে আগুন জ্বলে ওঠে, আবার কেমন যেন হিস হিস শব্দ করে নিভে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শীতল ফুঁ এক নিমেষে নিভিয়ে দিচ্ছে আগুনের লেলিহান শিখাকে। এমন তো কখনো হয় না। মরা পোড়ানোর অভিজ্ঞতা ভোলার নতুন নয়, কিন্তু আজকের এই চিতা যেন কোনোভাবেই পবিত্র আগুনকে গ্রহণ করতে চাইছে না। এই অস্বাভাবিকতা ভোলার সহজ সরল মস্তিষ্কেও বিপদের ঘণ্টা বাজাচ্ছে। ভোলা গ্রামের আর 5টা ছেলের মতো নয়। বেশভূষায় ঢিলে ঢালা, চাউনিতে একটা বোকা বোকা সারল্য মাখানো। গ্রামের লোক তাকে হাবা ভোলা বলেই চেনে। মাথার ভেতরে বুদ্ধির জোরটা তার বরাবরই কম, আর সেই সুযোগটাই নেয় গ্রামের সবাই। একটু প্রলোভন দেখালেই ভোলাকে দিয়ে যে কোনো অসম্ভব বা নোংরা কাজ করিয়ে নেওয়া যায়। এই তো গত বছর শীতের রাতে গ্রামের ফটিক তাকে বুঝিয়েছিল, মাঠের মাঝখানে এক পায়ে দাঁড়িয়ে যদি সারা রাত পেঁচক ডাকতে পারিস, তবে সকালে উঠে দেখবি তোর পকেটে সোনার মোহর গজিয়েছে। ভোলা সত্যি সত্যি হাড় কাঁপানো শীতে রাতভর দাঁড়িয়ে পেঁচার ডাক ডেকেছিল। সকালে মোহর তো মেলেইনি, উল্টে 7 দিন জ্বরে ভুগেছিল। আরেকবার জিলিপি খাওয়ার লোভে ঘোষদের বাড়ির গোয়ালঘর একা হাতে পরিষ্কার করে দিয়েছিল সে। বোকা হাদা সহজ সরল ভোলার নিজের বলতে কেউ নেই, তাই গ্রামের মানুষের ফাই ফরমাস খেটেই তার পেট চলে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ সন্ধ্যায় গ্রামের উত্তর দিকের ঘন জঙ্গলের ভেতর পাওয়া গেছে খেপি পাগলির মৃতদেহ। খেপি ছিল গ্রামের এক ভবঘুরে, আত পাগল মেয়ে। সবচেয়ে বড় কথা, খেপি 8 মাসের পোয়াতি ছিল। কে বা কারা তার এই অবস্থা করেছিল তা নিয়ে গ্রামে কানাঘুষো থাকলেও কেউ কখনো মুখ খোলেনি। আজ যখন তার মৃতদেহ পাওয়া গেল, তখন ভয়ে কেউ কাছে ঘেঁষল না। কি একটা অজানা সংক্রামক অসুখে ভুগে খেপি মরেছে, এই আতঙ্কে গ্রামের কোনো মানুষ মরাটা ছুঁতেও রাজি হল না। তখনই পঞ্চায়েত প্রধানের ডাক পড়ল ভোলার উপর। করকরে 2 100 টাকার নোট ভোলার চোখের সামনে নেড়ে প্রধান বলেছিলেন, না ভোলা, নগদ 200 টাকা। বডিটা বস্তায় মুড়ে সোজা শ্মশানে নিয়ে যাবি। কেউ তোকে ছোঁবে না, তুই একাই সবটা পারবি করতে। টাকার লোভে ভোলার চোখ চকচক করে উঠেছিল। 200 টাকা, অনেক জিলিপি, অনেকগুলো দিন পেট পুড়ে খাওয়ার রসদ। সে আর দ্বিরুক্তি করেনি। একটা বড় পাটের বস্তায় খেপির ভারী ফুলে ওঠা মৃতদেহটা এক প্রকার জোর করেই ঢুকিয়ে একা কাঁধে বয়ে এই শ্মশানে এনে চিতায় তুলেছে। কিন্তু এখন এই গুমোট অন্ধকারে একা বসে ভোলার মনে হচ্ছে সে বোধহয় বড্ড বড় একটা ভুল করে ফেলেছে। হঠাৎ করেই
চারপাশের পরিবেশটা বড্ড অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করলো। শ্মশানের নৈশব্দ যেন আরো গাঢ়, আরো ভারী হয়ে উঠেছে। এতক্ষণ ঝিঁঝি পোকা ডাকছিল, তবে হঠাৎ করে তারা সব একযোগে চুপ হয়ে গেল কেন? এই নদীর পাশেই শ্মশান লাগোয়া একটা ডোবা আছে। সেই ডোবাতে যে ব্যাঙগুলো এতক্ষণ ডাকছিল, তারাও যেন কোনো এক কারণে থেমে গেছে। নদীর জলের কুলকুল শব্দটা যেন কে বা কারা গলা টিপে ধরে থামিয়ে দিয়েছে। ভোলা টের পেল তার বুকের ভেতরের ধুকপুকানিটা ক্রমশ বেড়ে যাচ্ছে। ভাদ্রের এই ভ্যাপসা গরমেও ভোলার শির দাঁড়াবে একটা কনকনে ঠান্ডা স্রোত সাপের মতো এঁকে বেঁকে নেমে গেল। হঠাৎ ভোলার মনে পড়ে গেল গ্রামের বুড়িদের মুখে শোনা সেই পুরনো কথাটা। পোয়াতি অবস্থায় কোনো মেয়ে যদি মরে, তবে সে আর সাধারণ আত্মা থাকে না, সে হয়ে যায় পেঁচা পেঁচি বা পিশাচিনী। তার আক্রোশ আর খিদে মেটানো বড় কঠিন। কথাটা মনে পড়তেই ভোলার গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঢোক গেলার চেষ্টা করল, কিন্তু পারল না। চোখের সামনে চিতার উপর রাখা ওই বস্তাবন্দি ফুলে ওঠা শরীরটার দিকে তাকাতেই তার মনে হলো বস্তার ভেতরের জিনিসটা যেন খুব ধীর লয়ে শ্বাস নিচ্ছে। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। ভোলার ডান কানের ঠিক পাশ ঘেঁষে একটা বরফের মতো ঠান্ডা হাওয়া বয়ে গেল। হাওয়া নয়, যেন কোনো শীতল মৃত মানুষের নিঃশ্বাস। ভোলার শরীরের রক্ত যেন মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গেল। তার মনে হলো কেউ একজন তার ঘাড়ের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আর তারপরে ভোলার কানের একদম কাছে একটা ভাঙা ভাঙা অমানসিক গঙ্গানির গলায় কেউ ফিস ফিস করে উঠল, শব্দটা এতটাই অস্পষ্ট অথচ এতই তীক্ষ্ণ যে ভোলার মগজের শিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। গলায় কোনো স্বর ফুটল না, কেবল একটা তীব্র আতঙ্কে ভোলা ছিটকে লাফিয়ে উঠল চিতার পাশ থেকে। হাতের মোটা বাঁশটা ছিটকে পড়ল দূরে। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে টর্চটা বের করে সে পাগলের মতো চারিদিকে আলো ফেলতে লাগলো। কে 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 ওখানে? কে কে কে? ভোলার গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। টর্চের হলুদ আলো শ্মশানের এদিক ওদিক, বটগাছের ঝুড়ি আর ডোবার ধারে কাদামাটিতে আছড়ে পড়ল, কিন্তু কেউ কোথাও নেই। দিগন্ত বিস্তৃত এক শূন্যতা আর জমাট অন্ধকার ছাড়া শ্মশানে আর দ্বিতীয় কোনো জীবিত মানুষ নেই। ভোলার পা দুটো থর থর করে কাঁপছে। তার মনে হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু পরক্ষণেই প্রধানের সেই রক্তচক্ষু আর 200 টাকার কথা মনে পড়ল। দেহটা না পুড়িয়ে গেলে কাল সকালে তাকে আস্ত রাখবে না তারা। তাছাড়া এই পিশাচিনীকে এভাবে ফেলে গেলে তো সে ভোলাকে ঘাড় মোটকে খাবে। ভয়ে আর আতঙ্কে আর মরিয়া হয়ে ভোলা আবার চিতার কাছে ফিরে এলো। এবার আর কোনো দ্বিধা নয়, যেভাবেই হোক আগুন তাকে জ্বালতেই হবে। সে টর্চটা মাটিতে রেখে খবরের কাগজের একটা বড় টুকরো বের করল। তার উপর ঢেলে দিল বোতলের বেঁচে থাকা শেষ কয়েক ফোঁটা কেরোসিন। হাত কাঁপছে ভোলার। দেশলাইয়ের বাক্সটা বারবার হাত থেকে পড়ে যেতে চাইছে। প্রথম কাঠিটা ঘষতেই ভেঙে গেল। দ্বিতীয় কাঠিটা বার করে সে দাঁতে দাঁত চেপে ঘষল।
ফস করে জ্বলে উঠল আগুন। ভোলা আর এক মুহূর্ত দেরি না করে জ্বলন্ত কাগজটা সোজা গুঁজে দিল চিতার একেবারে নিচের দিকে শুকনো কাঠের স্তূপে। তারপর দুই হাতে ভর দিয়ে মুখটা আগুনের খুব কাছে নিয়ে গিয়ে পাগলের মতো ফুঁ দিতে শুরু করল। ফুঁ দিতে দিতে ভোলার চোখ দিয়ে জল আর ঘাম এক হয়ে গড়িয়ে পড়তে লাগল। আগুনের হলকায় তার মুখটা লালচে দেখাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই অভিশপ্ত চিতাটাকে ছাই করে দেওয়া। কিন্তু আগুন কি আজ সত্যি জ্বলবে, নাকি অন্ধকারের বুক চিরে আবার ভেসে আসবে সেই ফিসফিসানি? ভাদ্রের গুমোট রাতটা যেন সময়ের সাথে সাথে ফুলে ফেঁপে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভোলার আপ্রাণ চেষ্টাতেও চিতার আগুনটা কেমন যেন ধুঁকতে লাগলো। দেশলাইয়ের কাঠি আর কেরোসিন মেশানো খবরের কাগজটা কয়েক লহমা দপ করে জ্বলেই আবার একটা অদ্ভুত হিস হিস শব্দ করে নিভে গেল। যেন চিতার কাঠের স্তূপের ভেতর থেকে কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিল আগুনটা। আর ঠিক সেই মুহূর্তে শ্মশানের নিস্তব্ধতা চিরে একটা নতুন আওয়াজ ভেসে এলো। রিনঝিন রিনঝিন শব্দ, খুব চেনা, খুব সস্তা কাঁচের চুড়ি বাজার শব্দ। আওয়াজটা শ্মশানের চিতা থেকে আসছে না, আসছে ওই ঘুটঘুটে অন্ধকার থেকে। প্রাচীন বটগাছের পিছনের গভীর বাঁশবন আর ঝোপঝাড়ের ভেতর থেকে খেপি ঠিক এমনই ডজন খানেক লাল কাঁচের চুড়ি পরত দুই হাত। খেপি ঠিক এমনই ডজন খানেক লাল কাঁচের চুড়ি পরত দুই হাতে। ভোলা স্থির হয়ে গেল। কেউ যেন জঙ্গলের গহীন বুক থেকে চুড়ি বাজিয়ে ভোলাকে ইশারা করছে, হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। ভোলার শির দাঁড়াবে নেমে যাওয়া ঠান্ডা স্রোতটা এবার তার হাত পাগুলোকে ধীরে ধীরে অবশ করে দিতে শুরু করল। হাত থেকে খসে পড়ল দেশলাইয়ের বাক্সটা। মানুষ যখন চরম আতঙ্কের মুখোমুখি হয় তখন তার মস্তিষ্ক আত্মরক্ষার তাগিদেই হয়তো অন্য কোনো ভাবনার আশ্রয় খোঁজে। ভোলার সহজ সরল মনটাও এই মরণ আতঙ্কের মাঝে অদ্ভুতভাবে ফিরে গেল বছর চারেক আগের একটা দিনে। খেপির তখন বয়স আর কত হবে, বড়জোর 22 কি 23। সেবার ভাদ্র মাসেই গায়ে ভয়ঙ্কর বন্যা এলো। নদীর জল যখন একটু একটু করে নামতে শুরু করেছে, কাদায় মাখামাখি সারা গ্রাম, ঠিক তখনই কোত্থেকে একটা ভাঙাচোরা ভাসমান নৌকায় চেপে এই গ্রামে এসে ভিড়েছিল খেপি। তখন সে এমন হাত পাগল, নোংরা আর কঙ্কালসার ছিল না। ভোলার আজও স্পষ্ট মনে আছে, ভরা নদীর মতো উপচে পড়া স্বাস্থ্য ছিল মেয়েটা। গায়ের রঙে ছিল অদ্ভুত এক লাবণ্য, আর আয়তাকার বড় বড় চোখ দুটো ছিল এক অজানা গভীর মায়ায় ভরা। আজ এই শ্মশানে একা বসে ভোলার বুকটা কেমন যেন ভারী হয়ে এলো। মানুষ কেন এমন হয়ে যায়? একটা সময় নিশ্চয়ই মেয়েটার একটা সাজানো সংসার ছিল, একটা বাড়ি ছিল, হয়তো স্বামী পরিজন ছিল, কিন্তু কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! বন্যায় সব হারিয়ে কোনো এক গভীর শোকে মাথার তার ছিঁড়ে মেয়েটা হয়ে গেল রাস্তার ভিখারি। সমাজ বড় অদ্ভুত, বড়ই স্বার্থপর। একটা জলজ্যান্ত সুন্দর মানুষ চোখের সামনে তিলে তিলে কিভাবে একটা দুর্গন্ধযুক্ত আতপাগল খেপিতে পরিণত হলো তা নিয়ে গাঁয়ের কারোর কোনো মাথা ব্যথা ছিল না। তবে ভোলা লক্ষ্য করেছে গাঁয়ের বেশ কিছু অসৎ মানুষের নজর ছিল তার দিকে। তাকে কেউ এক মুঠো ভালোবেসে খেতে দেয়নি, উল্টে তার এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে কারা যেন তাকে পোহাতি করে দিল। আর আজ সে মরে যেতেই সবার জাত গেল, ছোঁয়াচের ভয় এলো। একটা জাত পাতহীন, চালচুলোহীন অনাথ মেয়ের শেষকৃত্যে
এই বিশাল গ্রামের একজন মানুষও এগিয়ে এলো না। এই চরম একাকিত্ব আর বঞ্চনার কথা ভেবে ভোলার মনের ভয়টা সাময়িকভাবে একটু ফিকে হলো। সে মনে মনে নিজেকে বোঝাতে লাগলো, না না, আমি আমি মিশে ভয় পাচ্ছি। খেপে যদি মরে গিয়ে থাকে, পেঁচাপেচিও হয়ে থাকে, সে আমার কোনো ক্ষতি করবে কেন? আমি তো ওর ভালো করেছি। কেউ যখন এলো না, আমি তোর মরাটা পোড়াতে এসেছি, ওকে সাপ মুক্ত করতে এসেছি। ও আমাকে মারবে না, আমাকে মারবে না। কিন্তু ভোলার এই সান্ত্বনা কয়েক মুহূর্ত টিকল না। তার বোকা সরল যুক্তির দেওয়াল ভেঙে চুরমার করে দিল এক অমানবিক চরম ভয়ঙ্কর অনুভূতি। চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শ্মশানের আবহাওয়াটা হঠাৎ এক লহমায় বদলে গেল। নদীর দিক থেকে ধেয়ে এলো একটা পচা আষ্টে গন্ধ, যেন বহুদিনের গলিত জলজ দাম। নদীর পাঁক আর কাঁচা রক্তের গন্ধ একসাথে মিশে আছে তাতে। ভোলার মনে হলো বাতাসটা হঠাৎ করে ভীষণ ভারী আর আঠালো হয়ে গেছে। শ্বাস নিতে গেলে ফুসফুস আটকে আসছে। চারপাশে নৈশব্দ যেন জমাট বেঁধে পাথরের মতো ভোলার বুকের ওপর চেপে বসল। জঙ্গলের দিক থেকে আসা চুরির শব্দটা হঠাৎ করে একেবারে থেমে গেল। আর তার ঠিক পর মুহূর্তেই ভোলা টের পেল পিঠের কয়েক ইঞ্চি দূরে কেউ একজন এসে দাঁড়িয়েছে। কেউ একজন যার সারা শরীর থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে মাটিতে। আর সেই অদেখা শরীর থেকে একটা বরফ শীতল স্যাঁতস্যাঁতে আভা ভোলার পিঠের চামড়া ভেদ করে যেন মেরুদণ্ডে গিয়ে বেঁধছে। ভোলার ঘাড় ঘোরানোর ক্ষমতাটুকুও যেন কেউ কেড়ে নিয়েছে। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধড়ফড় করছে। সে কোনো কিছু চোখে না দেখেও স্পষ্ট অনুভব করতে পারল একজোড়া হিমশীতল কাদা মাখা ভোলা ভোলা হাত খুব ধীর গতিতে তার কাঁধের উপর দিয়ে এগিয়ে আসছে তার গলাটা জড়িয়ে ধরার জন্য। হাতের কবজিতে থাকা কাঁচের চুড়িগুলো একে অপরের গায়ে লেগে খুব মৃদু একটা আওয়াজ তুলল। আর ঠিক সেই চরম মুহূর্তে ভোলার কানের পর্দা ফাটিয়ে শ্মশানের জমাট নিস্তব্ধতা ফালা ফালা করে সেই গভীর ঘুটঘুটে জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা সদ্যজাত শিশুর তীক্ষ্ণ আকাশভেদী কান্নার আওয়াজ। সামনে চিতায় শোয়ানো খেপির মৃতদেহটা, ভোলার পেছনে দাঁড়িয়ে থাকা সেই অদেখা শীতল উপস্থিতি, আর তার সাথে জঙ্গলের ভেতর থেকে আসা ওই সদ্যজাত কান্না, সব মিলিয়ে একটা মহাজাগতিক ত্রাস ভোলার মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরাগুলোকে যেন এক নিমেষে ছিঁড়ে ফেলার উপক্রম করল। সদ্যজাত শিশুর সেই আকাশভেদী তীক্ষ্ণ কান্না ভোলার মগজে যেন এক অদৃশ্য হাতুড়ির ঘা মারল। তার অবশ হয়ে আসা স্নায়ুগুলো যেন এক লহমায় সজাগ হয়ে উঠল এক আদিম আত্মরক্ষার তাগিদে। ভোলার আর বুঝতে বাকি রইল না যে এই শ্মশানের গুমোট অন্ধকার আর ওই গভীর জঙ্গল এক হয়ে কোনো এক ভয়ঙ্কর মায়াজাল বুনছে। পিশাচিনী তাকে ওই গহীন অন্ধকারের ভেতর টেনে নিয়ে যেতে চাইছে। এ কোনো শিশুর কান্না নয়, এ হলো মৃত্যুর ডাক, ভোলাকে ফাঁদে ফেলার একটা অমোঘ হাতছানি। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা দিয়ে কোনো ক্রমে ইষ্টনাম জপতে জপতে ভোলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। চিতা আর ওই অভিশপ্ত জঙ্গলকে পেছনে ফেলে শ্মশানের উল্টো দিকের যে কাঁচা রাস্তাটা সোজা গ্রামের দিকে চলে গেছে, সেই দিকে অন্ধের মতো দৌড়াতে লাগলো। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন আছড়ে পড়ছে পাঁজরের হাড়ের ওপর। কিন্তু মাত্র দু কদম এগোতেই ঘটল সেই অভাবনীয় ঘটনা। হঠাৎ ভোলার মনে হলো কেউ যেন পেছন থেকে তার পা টেনে ধরেছে। ডাল সামলাতে না পেরে শটান সামনের দিকে হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়ল সে। শ্মশানের রুক্ষ কাদামাখা মাটি আর কাঁকড়ে ছিলে দিল তার হাতের তালু আর হাঁটু।
কিন্তু শারীরিক ব্যথার চেয়েও এক হিম শীতল আতঙ্ক তাকে গ্রাস করল। সে স্পষ্ট অনুভব করল দুটো বরফের মতো ঠান্ডা অদৃশ্য হাত তার ডান পায়ের গোড়ালিটা প্রাণপণে খামচে ধরেছে। ভোলা মাটিতে পড়ে সাপের মতো ছটফট করতে লাগলো, পা ছুঁড়ে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই অদৃশ্য হাতের মুঠো আলগা হলো না। অথচ আশ্চর্যের বিষয় হলো সেই হাতের স্পর্শে কোনো রাক্ষসে হিংস্রতা নেই, কোনো ধারালো নখের আঁচড় নেই, বরং সেখানে লুকিয়ে আছে এক চরম বুক ভাঙা অসহায়তা। কেউ যেন তার পা জড়িয়ে ধরে তাকে এক পাও এগোতে দিতে চাইছে না। ঠিক তখনই ভোলার কানের খুব কাছে আবার সেই হু হু করা মাতাল বাতাস বয়ে গেল, আর সেই বাতাসের শব্দের সাথে মিশে ভোলার কানের পর্দায় আছড়ে পড়ল একটা অস্পষ্ট ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। কোনো অমানবিক গোঙানি নয়, বরং এক পরিচিত করুণ কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল, জানা চাচা অন্ধকার। আমার সোনা যা বলা যা। ভোলার ছটপটানি হঠাৎ করেই যেন থমকে গেল। দম বন্ধ হয়ে আসা একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো তার চারপাশের পৃথিবীতে। এই কান্নায় কোনো পিশাচের ঘেন্না নেই, আক্রোশ নেই, রক্তের তৃষ্ণা নেই, আছে কেবল এক বুক ফাটা হাহাকার। ভোলার সহজ সরল বুকাটে মনের অতলে কোথাও যেন একটা সুপ্ত পিতৃসত্তা লুকিয়েছিল। একজন বাবা হিসেবে ভোলার অন্তরাত্মা যেন নিমেষেই চিনে নিল এই কান্নার ভাষা। একটা অদ্ভুত শিহরণে তার শরীরের সমস্ত রোমকূপ খাড়া হয়ে উঠল। তার মনে হলো এটা কোনো ডাইনি বা পিশাচিনীর ডাক নয়, এই অদৃশ্য হিম শীতল শক্তির পেছনে লুকিয়ে আছে এক চরম যন্ত্রণা। এই চরম সত্যটা উপলব্ধি করার সাথে সাথে ভোলার ভেতর থেকে ভয়টা যেন কর্পূরের মতো উবে গেল। তার ডান পায়ের গোড়ালির উপর থেকে সেই বরফ শীতল স্পর্শটাও যেন ততক্ষণে মিলিয়ে গেছে। ভোলা ধীরে সুস্থে মাটি থেকে উঠে দাঁড়াল। তার চোখে মুখে এখন আর কোনো ভয়ের লেশমাত্র নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক স্থির প্রতিজ্ঞা। সে ঘুরে দাঁড়ালো চিতাটার দিকে। একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। চিতার যে কাঠগুলো এতক্ষণ ধুঁকছিল সেখান থেকে হালকা হালকা ধোঁয়া নির্গত হচ্ছে, আর সেই ধোঁয়ার কুণ্ডলিটা যেন একটা লম্বা ধূসর আঙুলের মতো বেঁকে গিয়ে জঙ্গলের ঠিক ওই নির্দিষ্ট ঝোপটার দিকে ইশারা করছে। আর সেই একই দিক থেকে ভেসে আসছে কাঁচের চুড়ির আওয়াজ। আওয়াজটা এখন আর কোনো ভয়ের শিহরণ জাগাচ্ছে না, বরং তা যেন বাজছে একটা তীব্র করুণ আর বিষাদময় সুরে। ভোলা আর পারল না নিজের সমস্ত ভয়, সমস্ত সংস্কারকে জয় করে সে বুকে পাথর চেপে পা বাড়ালো সেই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের দিকে। যেদিক থেকে বাচ্চার কান্নার শব্দটা প্রথমবার শুনতে পেয়েছিল, ঠিক সেই দিক লক্ষ্য করে সে অন্ধকারের জঠরে প্রবেশ করল। জঙ্গলের ভেতরটা আরো থমথমে, আরো কালো। পায়ের নিচে শুকনো পাতার মরমর শব্দ, আর চারপাশের বুনো ঝোপঝাড়ের কাঁটা ভোলার হাত আর পায়ে আঁচড় কাটছে। কিন্তু ভোলার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ কিছুটা গভীরে একটা বিশাল ঘন কাটা ঝোপের কাছে আসতেই চুরির সেই করুণ আওয়াজটা একেবারে থেমে গেল। ভোলা বুঝতে পারল সে ঠিক জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার উপায় নেই। বাচ্চার কান্নার আওয়াজটা এখন খুব ক্ষীণ হয়ে এসেছে। ভোলা আর এক মুহূর্ত নষ্ট না করে
আশেপাশে হাতড়ে কিছু শুকনো পাতা আর ছোট ছোট ডালপালা এক জায়গায় জড়ো করল। তারপর পকেট থেকে দেশলাইটা বের করে কাঁপা কাঁপা হাতে একটা কাঠে জ্বালাল। ফস করে জ্বলে উঠল আগুন। শুকনো পাতায় আগুন ধরতেই চারিদিকটা একটা লালচে মায়াবী আলোয় আলোকিত হয়ে উঠল। আর সেই আলো কাঁটা ঝোপের ভেতর পড়তে ভোলার গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। তবে এবার আর ভয়ে নয়, এক চরম বিস্ময়, অবিশ্বাস আর প্রবল আবেগে। ঘন কাঁটা ঝোপের ঠিক মাঝখানে শুকনো পাতার বিছানার ওপর পড়ে আছে খেপির পরনের সেই পরিচিত লাল পেরে শাড়ির একটা ছেঁড়া টুকরো। আর সেই শাড়ির টুকরোর উপর শুয়ে হাত পা ছুঁড়ছে সদ্য জন্ম নেওয়া রক্ত মাখা ফুটফুটে একটা জ্যান্ত বাচ্চা। মাতৃহীন সদ্যজাত শরীরটার উপর বড় বড় লাল পিঁপড়ে লাইন দিয়ে চড়তে শুরু করেছে। ভাদ্রের গুমোট রাতের পরেও জঙ্গলের স্যাঁতস্যাঁতে ঠান্ডা মাটিতে পড়ে থেকে বাচ্চাটার গায়ের রং ক্রমশ নীল হয়ে আসছে। আর সে নিস্তেজ দুর্বল শরীরটা থেকে থেকেই ক্ষীণ কণ্ঠে বেঁচে থাকার এক অদম্য লড়াইয়ের শব্দ করে চলেছে। আগুনের আলোয় সেই দৃশ্য দেখে ভোলার চোখ ফেটে জল বেরিয়ে এলো। নিয়তির এ কোন নিষ্ঠুর খেলা! চিতার আগুনে যখন মায়ের নিষ্প্রাণ শরীরটা একটু একটু করে পুড়ে ছাই হওয়ার অপেক্ষায়, তখন এই ঘুটঘুটে অন্ধকারের বুকে কাঁটা ঝোপের আড়ালে একটা নতুন প্রাণ। ভোলার মনে হলো সমস্ত পৃথিবীর ওজন যেন তার বুকের ওপর চেপে বসেছে। শুকনো পাতার আগুনে তৈরি হওয়া সেই মায়াবী লালচের আলোয় বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভোলার মাথাটা কেমন যেন শূন্য হয়ে গেল। তার সেই সহজ সরল বোকাটে মস্তিষ্কে কোনো জটিল যুক্তি বা বুদ্ধি কাজ করল না ঠিকই, কিন্তু প্রকৃতির এক আদিম অকৃত্রিম শক্তি যেন তার কানে ফিসফিস করে সব সত্য বলে দিতে লাগল। বাতাসের শোঁ শোঁ শব্দ, নদীর পাড়ের নৈশব্দ আর ওই সদ্যজাত প্রাণের ক্ষীণ স্পন্দন সব মিলেমিশে ভোলার চোখের সামনে যেন এক অদৃশ্য আয়না তুলে ধরল। সে যেন স্পষ্ট দেখতে পেল আজকের বিকেলের ঘটনাটা। না, খেপি কোনো অজানা সংক্রামক জ্বরে বা অসুখে ভুগে মরেনি। আজ বিকেলে যখন গ্রামের মানুষ নিজেদের কাজে ব্যস্ত, তখন এই নিঝুম অন্ধকার জঙ্গলের ভেতর একা সম্পূর্ণ অসহায় অবস্থায় এক অসহনীয় প্রসব যন্ত্রণায় ছটফট করছিল মেয়েটা। তার পাশে কেউ ছিল না, এক ফোঁটা জল মুখে তুলে দেওয়ার মতো কোনো আপনজন ছিল না। নিজের শরীরের শেষ রক্তবিন্দু আর শক্তিটুকু নিংড়ে সে জন্ম দিয়েছিল এই ফুটফুটে শিশুটির। কিন্তু সে জানত সে আর বাঁচবে না, তাই মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগের মুহূর্তে নিজের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে এক চরম মাতৃত্বের তাড়নায় সে তার পরনের শাড়িটা ছিঁড়েছিল। তারপর সেই ছিন্ন বস্ত্রের উপর নিজের নাড়ি ছেঁড়া ধনকে শুইয়ে শেয়াল কুকুরের লোলুপ দৃষ্টি থেকে বাঁচাতে তাকে সযত্নে লুকিয়ে রেখেছিল এই ঘন কাঁটা ঝোপের একেবারে গভীরে। এই সমস্ত দৃশ্য যেন চোখের সামনে একটা অদৃশ্য বায়োস্কোপের মতো চলতে লাগলো ভোলার। তারপর সন্ধেবেলায় গ্রামের মানুষ যখন লাশের খবর পেয়ে তাড়াহুড়ো করে এসেছিল, তখন মৃত্যু ভয় আর ঘেন্নায় কেউ খেপির শরীরটা ভালো করে খুঁটিয়ে দেখেনি। তারা টেরি পায়নি যে খেপির ফুলে থাকা পেটটা বসে গেছে, সে মা হয়েছে। তারা শুধু একটা মৃতদেহকে আপদ বিদায় করার মতো করে বস্তায় ভরে ভোলার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছিল, ফেলে গেছিল এই অন্ধকার জঙ্গলে এক সদ্যজাত তৃষ্ণার্ত প্রাণকে। কিন্তু একজন মায়ের আত্মা, সে তো আর পারে না জ্যান্ত নাড়ি ছেঁড়া ধনকে ওই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলে ফেলে রেখে পরপারে যেতে। মৃত্যুর পরেও তার মাতৃত্বের শেকল তাকে বেঁধে রেখেছিল এই শ্মশানের মাটিতে। তাই খেপির আত্মা মুক্তি পায়নি। সে কোনো ভূত, ডাইনি বা পিশাচিনি হয়ে কারোর ঘাড় মটকাতে বা রক্ত খেতে আসেনি।
সে শুধু তার অদৃশ্য হিমশীতল হাত দিয়ে ভোলার পা জড়িয়ে ধরেছিল, চিতার ধোঁয়া দিয়ে আঙুল তুলে রাস্তা দেখিয়েছিল, আর নিজের হাতের সেই সস্তা কাঁচের চুরির করুণ আওয়াজ আর কান্নার অনুভূতি দিয়ে এই হাবা ভোলাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল তার জ্যান্ত বাচ্চাটাকে পিঁপড়ে, শেয়াল আর অন্ধকারের হাত থেকে বাঁচানোর জন্য। এ কোনো ভূতের গল্প নয়, এ হলো এক অসহায় মায়ের আত্মত্যাগের উপাখ্যান। সবকিছু বোঝার পর ভোলা আর এক মুহূর্ত দেরি করল না। জ্বলন্ত মশালের আলোয় কাঁপা কাঁপা হাতে সে হাত ঢোকালো ওই নিরেট কাঁটা ঝোপের ভেতর। কাঁটায় তার হাত ছড়ে রক্ত বেরিয়ে গেল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পরম মমতায় অতি সন্তর্পণে সে বাচ্চাটাকে নিজের দুই হাতে তুলে নিয়ে বুকের কাছে টেনে নিল। বাচ্চাটার নরম গালে লেগে থাকা বড় বড় লাল পিঁপড়েগুলোকে অত্যন্ত সাবধানে ঝেড়ে ফেলল সে। তারপর নিজের গায়ের পুরনো খসখসে কিন্তু উষ্ণ গামছাটা খুলে নিয়ে খুব যত্নে জড়িয়ে নিল ঠান্ডায় নীল হয়ে আসা সে ছোট্ট কাঁপতে থাকা শরীরটাকে। বাচ্চাটা ভোলার বুকের ওম পেয়ে তার কান্না থামিয়ে একটু শান্ত হলো। আর ঠিক সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল। ভাদ্রের সেই গুমোট শ্বাস রোধকারী নিস্তব্ধতা ভেঙে জঙ্গলের ভেতর দিয়ে হঠাৎ করেই বয়ে গেল একটা অদ্ভুত শান্ত আর উষ্ণ হাওয়া। বাঁশবাগানের মাথা দুলিয়ে সেই হাওয়া যখন ভোলার কানের পাশ দিয়ে গেল, ভোলার স্পষ্ট মনে হলো কেউ যেন এক পরম তৃপ্তিতে, এক বুক জোড়া স্বস্তিতে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সমস্ত আতঙ্ক, সমস্ত ভয়ের ছায়া যেন এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাচ্চাটাকে সযত্নে বুকের কাছে আঁকড়ে ধরে ভোলা যখন জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের খোলা চত্বরে এসে দাঁড়ালো, তখন সে এক বিস্ময়কর দৃশ্য দেখল। যে চিতাটা এতক্ষণ দেশলাই আর কেরোসিন ঢেলেও কিছুতেই জ্বলতে চাইছিল না, সেই চিতা এখন কারো কোনো সাহায্য ছাড়াই দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা যেন এক পবিত্র যজ্ঞের মতো আকাশ ছুঁতে চাইছে। আর সেই চিতার ধোঁয়াটা এখন আর জঙ্গলের দিকে বেঁকে নেই, একেবারে সোজা, শান্ত, শুভ্র একটা রেখার মতো উপরের দিকে উঠে তা মিশে যাচ্ছে অনন্ত আকাশের অগণিত তারাদের ভিড়ে। একজন মায়ের আত্মা তার জীবনের শেষ দায়িত্বটুকু পালন করে চিরকালের জন্য এক পরম শান্তিতে মুক্তি পেয়েছে। শ্মশানের সেই পবিত্র অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে বাচ্চাটাকে এক হাতে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল ভোলা। তার বোকা সরল মন আজ এক অমোঘ সত্যের মুখোমুখি হয়েছে। আজ রাতে সে কোনো অশরীরী বা ভূত দেখেনি, সে দেখেছে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পবিত্র জাদুর এক নির্মম রূপ, একজন মায়ের অমর ভালোবাসা। আগুনের উজ্জ্বল আলোয় শ্মশানের চারিদিকটা তখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। ভোলা বাচ্চাটাকে বুকে নিয়ে বসে আছে বটগাছটার নিচে। গামছার ভেতর দিয়ে বাচ্চাটার ছোট ছোট হাত পা নড়ছে। হঠাৎ ভোলার চোখ আটকে গেল বাচ্চাটার ডান হাতে ছোট্ট মুঠো করা আঙুলগুলোর দিকে। কচি আঙুলের ফাঁক দিয়ে উঁকি মারছে একটা চকচকে ধাতব বস্তু। ভোলা খুব সাবধানে বাচ্চাটার নরম মুঠোটা একটু আলগা করতে জিনিসটা খসে পড়ল ভোলার হাতের তালুতে। একটা ভারী খাঁটি সোনার আংটি। আংটিটার ঠিক মাঝখানে একটা বড় রক্তবর্ণের চুনি পাথর বসানো, আর তার চারপাশে সাপের ফণার মতো নকশা করা। জিনিসটা দেখেই ভোলার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল কয়েক ঘন্টা আগের একটা দৃশ্য। পঞ্চায়েত প্রধান যখন কড়কড়ে 200 টাকার নোটগুলো ভোলার হাতে গুঁজে দিচ্ছিলেন, ভোলা খেয়াল করেছিল
প্রধানের ডান হাতের তর্জনীটা সম্পূর্ণ ফাঁকা। অথচ গ্রামের সবাই জানে এই বিশাল চুনি বসানো সাপের নকশা করা সোনার আংটিটা প্রধানের হাতের অহংকার। তিনি কখনোই এটা খোলেন না। ভোলার আর বুঝতে বাকি রইল না খেপির এই সর্বনাশের পেছনে, তার এই পোয়াতি অবস্থার পেছনে হয়তো কোনো অজানা মানুষের হাত নেই, আছে ওই সমাজপতি ভদ্রতার মুখোশধারী গ্রাম প্রধানের হাত। হয়তো নিজের পাপকে ঢাকতেই সে কোনো ডাক্তার না ডেকে, পুলিশকে খবর না দিয়ে খেপির মৃতদেহ তাড়াহুড়ো করে একা ভোলার কাঁধে চাপিয়ে শ্মশানে পাঠিয়েছিল। বাচ্চাটা হয়তো প্রসব বেদনায় ছটফট করার সময় মায়ের যন্ত্রণার কোনো এক মুহূর্তে খেপির হাত দিয়ে খামচে নেওয়া সেই কলঙ্কের প্রমাণ। আজ যেটা প্রকৃতির এক অমোঘ বিচারে ভোলার হাতে এসে পৌঁছেছে। চিতার আগুনের দিকে তাকিয়ে ভোলার মনে হলো খেপির আত্মা শুধু তার সন্তানকেই বাঁচায়নি, রেখে গেছে একটা ক্ষমাহীন অন্যায়ের জ্বলন্ত প্রমাণ। ভোলার হাতের তালুতে জল জল করে জ্বলতে থাকা ওই রক্তমুখী চুনির আংটিটা যেন সমাজের এক চরম নোংরা সত্যের দিকে আঙুল তুলে হাসছে। চিতার আগুনের হলকায় আংটিটার দিকে তাকিয়ে ভোলার মনে একের পর এক প্রশ্ন জাগতে শুরু করল। প্রধান কি তাহলে সত্যি শাস্তি পাবে? ভোলার মতো একজন চালচুলোহীন হাবাগোবা ছেলের কথায় কি গ্রামের মানুষ বিশ্বাস করবে সেই ক্ষমতাধর মোড়লই দোষী? নাকি খেপির ওপর হওয়া এই পৈশাচিক অন্যায়ের সত্যটা চিরকালের মতো এই শ্মশানের অন্ধকারেই চাপা পড়ে যাবে? শ্মশানের নিস্তব্ধতার বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভোলার বুক থেকে। সে একবার তাকালো জ্বলন্ত চিতার দিকে, তারপর চোখ তুলে চাইল অসীম অনন্ত আকাশের দিকে। ভাদ্রের মেঘ সরে গিয়ে সেখানে এখন অসংখ্য তারার মেলা। ভোলার মনে এক অদ্ভুত অটল প্রশান্তি নেমে এলো। তার বোকা সরল মন আজ এক পরম সত্য উপলব্ধি করেছে। সে নিজের মনেই ফিসফিস করে বলে উঠল, এই জগতে যদি সত্যি ভূত থেকে থাকে তবে নিশ্চয়ই ভগবানও আছেন। আর ভগবান যদি সত্যি থেকে থাকেন তবে উপর থেকে তিনি আজ রাতে সবটাই নিজের চোখে দেখছেন। আজ যখন দেখছেন তখন এই বিশাল একদিন ঠিক হবে। কথাটা ভাবতেই ভোলার সেই চিরপরিচিত বোকাটে ভীতু মুখের আদলটা যেন রাতারাতি বদলে গেল। তার ঠোঁটের কোণায় ফুটে উঠল এক রহস্যময় ধীর এবং তৃপ্তির হাসি। গামছায় মোড়ানো সেই সদ্যজাত নতুন প্রাণটাকে পরম মমতায় নিজের বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আর সেই কলঙ্কের জ্বলন্ত প্রমাণ প্রধানের ওই সোনার আংটিটা খুব সযত্নে নিজের ধুতিতে শক্ত করে বেঁধে রাখল। সে জানে এই পাপের বিচার আজ রাতে হবে না, কাল সকালেও হয়তো হবে না, কিন্তু সময় একদিন ঠিক কথা বলবে। ঈশ্বরের সেই অমোঘ বিচারের ঘড়ি টিকটিক করে চলতে শুরু করেছে। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং হাইপ দিতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকবে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, যদি মনোযোগ সহকারে আজকের গল্পটি শুনে থাকেন তাহলে বলুন দেখি আমাদের আজকের এই গল্পে পঞ্চায়েত প্রধানের যে আংটির উল্লেখ রয়েছে সেটি ছোট্ট বাচ্চাটির কোন হাতের মুঠোয় ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ফেলুন। তাহলে চলুন একবার চোখ বুলিয়ে নিয়ে আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নামের ওপর। আমাদের গত এপিসোড রাত 2:30 বটতলা এই গল্পে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সৌমেন দে, অভিজিৎ নাথ, সপ্তম পাল, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা, গাবান, রত্না সরকার, বাবু, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, অজয় দাস, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল,
সুষমা মণ্ডল, সুরজিৎ দাস, অমিতা ঠাকুর, আব্দুল হাবিব, কবিতা দাস, তন্দ্রা দত্ত, নিখিল দাস, সদানন্দ বেরা, শুভঙ্কর দাস, প্রীতম বেরা, জয়ন্তী দাস, সমীর সরকার, ছন্দা দাস, মোহাম্মদ মাহিম খান, আশরাফুল রহমান, পায়েল দাস, ঋষিতা আদক এবং সুরজিৎ দাস। আপনারা সকলেই একেবারে সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছেন। আশা করছি আমাদের আজকের গল্পেরও সঠিক উত্তর আপনার নাম সহকারে কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন। বেশি সময় নষ্ট করব না, শেষ করব আজকের এপিসোড। তবে আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। যারা নিয়মিত আমাদের গল্পগুলো শুনছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রত্যেকের কাছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি হাইপ দিতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।